গুড ইভিনিং সবাইকে। আমরা যে সান্দ্রতা এবং পৃষ্ঠস্থান চ্যাপ্টারটাকে নিয়ে কন্টিনিউ করছিলাম, সেটার পরবর্তী পার্টকে আমরা আজকের ক্লাসটাতে ডিসকাশন করব। তো আজকের ক্লাসটাতে যেটা নিয়ে বেসিক্যালি আমাদের ডিসকাশন থাকবে, সেটা থাকবে কি আমাদের কোহেসিভ ফোর্স, অ্যাডহেসিভ ফোর্স এবং এক্সেস প্রেসারকে নিয়ে আমাদের ডিসকাশন থাকবে। ওকে, এবারে তো দেখ, সবাই আমরা শিখেছি কি যে কোহেসিভ ফোর্স কী জিনিস আর অ্যাডহেসিভ ফোর্স কী জিনিস। আমরা দেখেছি, দেখ, যে সমস্ত মলিকুলগুলো আছে তাদের নিজস্ব মলিকুলগুলোর ভেতরে, কোনো একটা মেটেরিয়াল আছে তার নিজস্ব মলিকুলগুলোর ভেতরেতে যে ফোর্স থাকে বা অ্যাট্রাকশান ফোর্স থাকে, তাকে আমরা বলি কি কোহেসিভ ফোর্স। এবার দেখ, নিজের মধ্যে যে ফোর্স তাকে আমরা বলি কি ইন্ট্রামলিকুলার ফোর্স। ওকে, সেটা হলো কি তাহলে আমাদের কোহেসিভ ফোর্স। আর অ্যাডহেসিভ ফোর্সটা কী জিনিস? নিজের সাথে অন্যের যে অ্যাট্রাকশান ফোর্স থাকে তাকে আমরা বলি কি অ্যাডহেসিভ ফোর্স, অর্থাৎ যাকে আমরা বলি কি ইন্টারমলিকুলার ফোর্স। এই ডিসকাশনটাকেই আমরা আগিয়ে নিয়ে যাব বলে আমরা আজকের ক্লাসটাকে রেখেছি, অর্থাৎ যেখানেতে আমরা বলবো কি যে কোহেসিভ ফোর্স আর অ্যাডহেসিভ ফোর্স সম্বন্ধে একটা ডিটেলস ডিসকাশন। ওকে, তাহলে সেই কথা মাথায় রেখে তোরা টিউন থাক এবং তোরা আজকের ক্লাসটাকে ফলো কর। তাহলে দেখ, আমি যে কথাটা নিয়ে বলছিলাম, মানে যেটা নিয়ে ডিসকাশন করব বলছিলাম, আমাদের অর্থাৎ যে চ্যাপ্টারটাকে নিয়ে আমরা ডিসকাশন করছিলাম সেটা ছিল কি ভিসকোসিটি নিয়ে চ্যাপ্টারটা ছিল, যেটা ফ্লুইড মেকানিক্সেরই একটা ইম্পর্টেন্ট পার্ট ছিল। তাই দেখ, আমরা ইম্পর্টেন্ট কথায় চলে আসি, যেটাকে নিয়ে ডিসকাশনে ছিলাম, ভিসকোসিটি। ওকে, সেই ভিসকোসিটিকে নিয়ে আমাদের এখানটা থেকে যে ডিসকাশনটা করব সেটার কথায় আমরা এবারেতে চলে আসছি। তার মধ্যে যে দুটো ইম্পর্টেন্ট পার্টকে নিয়ে আমি ডিসকাশন করব বলে বললাম, সেটা আসছে কি, এক নম্বর চলে হচ্ছে যে তোর কি বললাম, কোহেসিভ ফোর্স। ওকে, তাহলে কোহেসিভ ফোর্সের সময় আমি কিসের কথা আলোচনা করলাম? যে নিজস্ব মলিকুলগুলোর ভেতরেতে যে ফোর্স থাকে, অর্থাৎ আমাদের যেটাকে বলবো কি ফোর্স বিটুইন দ্য মলিকিউলস অফ সেম মেটেরিয়াল। ওকে, তাহলে আমাদের কোহেসিভ ফোর্স বলতে আমরা বুঝছি কি ফোর্স বিটুইন দ্য molecules of same material. ওকে, তাহলে একই পদার্থের বিভিন্ন মেটেরিয়ালগুলোর মধ্যে যে ফোর্স কাজ করে তাকে বলছি কি আমরা কোহেসিভ ফোর্স। আচ্ছা, এর একটা এক্সাম্পল হয়ে যাক। এর এক্সাম্পল হচ্ছে কি ফোর্স বিটুইন দ্য মলিকুলস অফ ওয়াটার। ফোর্স বিটুইন the molecules of water. হলো? আচ্ছা, এখানেতে আরও একটা কথা মাথায় রাখবো। আমরা দেখেছি, দেখ, দুটো ছোট ছোট ড্রপ যখন পাশাপাশি আসে একটা আরেকটার সাথে জুড়ে গিয়ে এরকম বড় হয়েছে। সেটার কারণ কি? সেটার কারণ হচ্ছে কিন্তু কোহেসিভ ফোর্স। তাহলে আমাদের এখান থেকে পরের কথা দেখবো কি, টু ড্রপ কোলিজ উইথ ইচ আদার, অর্থাৎ একটা আরেকটার সাথে জুড়ে যায়। কোলিজ উইথ ইচ আদার। কার জন্যে? না, ডিউ টু কোহেসিভ ফোর্স। হলো? আচ্ছা, আমরা দেখেছি যে একটা কোনো মার্কারি ড্রপ আছে, সেই মার্কারি ড্রপটাকে ভেঙে দুটো করতে কিন্তু অনেক খাটতে হয়। তার কারণ কি, সেখানেতেও আমাদের কিন্তু কোহেসিভ পার্টস কাজ করছে। তাহলে আমাদের এখান থেকে পরের এক্সাম্পল হিসাবে কি মাথায় রাখবো, ইট ইজ ডিফিকাল্ট টু ব্রেক
দ্য ড্রপ অফ এ মার্কারি। তাহলে আমরা দেখে নিচ্ছি কি, দেখো একটা ওয়াটার মলিকুল থাকলো, দুটো ওয়াটার মলিকুল থাকলো, পাশাপাশি এসে জুড়ে গেল, কিসের জন্য? কোহেসিভ ফোর্সের জন্য। একটা মার্কারি ড্রপ আছে, ভাঙতে কষ্ট হচ্ছে, কিসের জন্য? না হচ্ছে আমাদের কোহেসিভ ফোর্সের জন্য। ওয়াটার মলিকুলারগুলোর নিচের ভেতরেতে যে ফোর্স কাজ করে সেটা কি ফোর্স? না, সেটা হচ্ছে আমাদের কোহেসিভ ফোর্স। ওকে, আর আরও একটা কথা আমাদের কি থেকে রাখলাম, কোহেসিভ ফোর্সটা আমাদের কিসের জন্য কাজ করে? কোহেসিভ ফোর্সটা হচ্ছে আমাদের নিজস্ব মলিকুলগুলোর ভেতরেতে কাজ করে। তাই এই ধরনের ফোর্সকে আমরা কি নাম দিয়েছি? না ইন্ট্রামলিকুলার ফোর্স। ওকে, ইন্ট্রামলিকুলার ফোর্স। এবারে দেখ, আমরা দেখেছি চক দিয়ে লিখলে বোর্ডেতে কথাটা আটকে যায়। কেন? সেটা হচ্ছে কি, চকের সাথে বোর্ডের কিছু না কিছু একটা অ্যাট্রাকশন হচ্ছে, অর্থাৎ ডিফারেন্ট কাইন্ড অফ মলিকুলসগুলোর মধ্যে যে অ্যাট্রাকশন ফোর্স, সেটাই হচ্ছে কিন্তু আমাদের অ্যাডহেসিভ ফোর্স। তাহলে পরের বোর্ডটাতে আমরা যেটাকে নিয়ে ডিসকাশন করব সেটা আসছে কি, অ্যাডহেসিভ ফোর্স। তাহলে এখানেতে অ্যাডহেসিভ ফোর্স বলতে আমরা কি শিখে নিচ্ছি? সেটা আসছে দেখ, ফোর্স বিটুইন ডিফারেন্ট কাইন্ড অফ সাবস্টেন্স। মানে অ্যাকচুয়ালি বলতে গেলে কি বলতে হবে? ফোর্স বিটুইন দ্য মলিকুল অফ ডিফারেন্ট কাইন্ড অফ সাবস্টেন্স। ফোর্স বিটুইন the molecules of different kind of substance. হলো। আচ্ছা, এখানেতে আমাদের লিখেছি কি দেখ, তাহলে আমরা শিখলাম কি অ্যাডহেসিভ ফোর্সের জন্য আমরা চক দিয়ে বোর্ডে লিখতে পারি। তাহলে সেখান থেকে আমাদের লিখে রাখছি কি, না ইট এনাবেলস আস, ফর এক্সাম্পল আমাদের এই অ্যাডহেসিভ ফোর্স কি করে? না ইট এনাবেলস আস টু রাইট ইন ব্ল্যাকবোর্ড। কার দ্বারা? না বাই দ্য চক। ওকে, তাহলে এটা একটা খুব সহজ এক্সাম্পল, আমরা সবাই শিখেছি। এবার দেখ, আমরা দেখেছি প্লেটের ওপর জল ঢেলে দিলাম, দেখবো যে প্লেটটা একটুখানি কি হয়ে যাচ্ছে, ওয়েট হয়ে যাচ্ছে। তার মানে কি, জলের মলিকুল আর প্লেটের মলিকুলের মধ্যে একটা অ্যাট্রাকশন আসছে। তাহলে জল ঢেলে দিলে যে প্লেটটা ওয়েট হয়ে যায়, সেটা কার কারণের জন্য? সেটা হচ্ছে ডিউ টু দ্য অ্যাডহেসিভ ফোর্স। তাহলে আমরা এখান থেকে লিখে রাখছি কি, ডিউ টু দ্য অ্যাডহেসিভ ফোর্স। পরের কথা হিসাবে লিখে রাখবো কিরকম ভাবে, ডিউ টু দ্য অ্যাডহেসিভ ফোর্স আমরা বলবো কি, না ওয়াটার ওয়েটস দ্য প্লেট। এবারে আমরা একটা খুব কমন এক্সাম্পল দেখেছি দেখ, সেটা আসছে মনে কর আমাদের কোনো একটা সিলিন্ড্রিক্যাল গ্লাস আছে। আমরা সবাই লক্ষ্য করেছি দেখ, সিলিন্ড্রিক্যাল গ্লাসের মধ্যে যদি আমরা জল ঢেলে দিই, আমরা কি লক্ষ্য করেছি দেখ, সিলিন্ড্রিক্যাল গ্লাসের মধ্যে যদি আমরা জল ঢেলে দিই, তার দেখেছি মাথার দিকটা কি হয়, না এরকম ধরনের একটুখানি কার্ভ হয়েছে। এরকম স্ট্রাকচারটাকে কিন্তু আমরা অনেক সময়তেই লক্ষ্য করি। মানে আমাদের এখান থেকে কিসের কথা বলছি, মনে কর এটা একটা তোর কি আছে, গ্লাস টিউব, আর এখানটাতে তার ভেতরেতে আমি কাকে দিয়ে দিয়েছি, না ওয়াটারকে দিয়ে দিয়েছি। দিলে আমরা দেখি কি কার্ভটা এরকম হয়ে গেছে। তার কারণ কি হয়, কেন এটা এরকম নিচের দিকে নেমে যাচ্ছে, বা কেন, তার উত্তরের জন্য আমাদেরকে কিন্তু একটুখানি ডিটেলস কথা শিখতে হবে।
কিরকম কথা শিখতে হবে দেখ, দেখ এখান থেকে আমরা দেখতে পাবো হেয়ার টু ফোর্সেস অ্যাক্টিং। কি কি দুটো ফোর্স? একটা ফোর্স হচ্ছে তোর দেখ, একটা ফোর্স হচ্ছে যে তোর অ্যাডহেসিভ ফোর্স। অ্যাডহেসিভ ফোর্সটা কোথায় কাজ করছে? মনে কর এখানে এই কর্নারে যে মলিকুলটা আছে সেই কর্নারের মলিকুলের ওপর অ্যাডহেসিভ ফোর্স কোন দিকেতে কাজ করছে? নিশ্চয়ই বুঝতে পারছিস অ্যাডহেসিভ ফোর্সটা কাজ করছে তোর হচ্ছে এদিকেতে। আরও একটা ফোর্স কাজ করছে, যে ফোর্সটা হচ্ছে কি না কোহেসিভ ফোর্স। এবারেতে তোদের মাথায় রাখতে পারিস যে কোহেসিভ ফোর্সের ডিরেকশন কোথায়। দেখ আমি যদি কর্নারের মলিকুলগুলোর কথা চিন্তা করি, কীরকমভাবে মলিকুলগুলো আছে দেখ তো। এই দেখ, এই একটা মলিকুল, এই একটা মলিকুল, এই একটা মলিকুল, এগুলো সব কি ওয়াটার মলিকুল, এরকমভাবে আছে, রাইট? তাহলে তোরা একটা জিনিস চিন্তা করে দেখ, আমাদের যে কর্নারের মলিকুলটা আছে সেই কর্নারের মলিকুলটাকে এই মলিকুলটা কি করবে? এদিকেতে ফোর্স দিয়ে টানবে। এই নিচের দিকের মলিকুলটা কি করবে? এদিকে ফোর্স দিয়ে টানবে। এই মলিকুলটা কি করবে? এদিকে ফোর্স দিয়ে টানবে। তাহলে তোরা বুঝতে পারছিস যে নেট যে ফোর্সটা আসছে, অর্থাৎ নেট কোন ফোর্সটা? নেট কোহেসিভ ফোর্স। নেট কোহেসিভ ফোর্স তার ডাইরেকশনটা কোথায় আসছে দেখতো, তার ডাইরেকশনটা হচ্ছে এই বরাবর আসছে। মানে আমি যে এখান থেকে ছবিটাকে ড্র করেছি সেটাকে যদি আমি একটুখানি এই ফোর্সটার ডাইরেকশন কোনটা কোন দিকেতে কাজ করছে সেটা দিয়ে দেখাই। আচ্ছা দেখ, এখানেতে এই ফোর্সটারও যা ভ্যালু, আবার এই ফোর্সটারও তাই ভ্যালু। তার মানে বুঝবো কি এখান থেকে সে কি কাজ করছে? 45 ডিগ্রি অ্যাঙ্গেলেতে কাজ করছে। মানে এটাকেই আমি একটু পরের পাতে আরও একটু ডিটেলসে দেখাই। দেখ কিসের কথা, তোরা কথাটাকে আরও একটু ভালো করে প্রপারলি আইডেন্টিফাই করতে পারবি। সেখানটাতে দেখ, তাহলে এই ধর ছিল কি আমাদের বিকারটা ছিল, রাইট? এই বিকারটার মধ্যে আমরা বললাম কি যে ওয়াটার মল দিলে সেটা এরকম স্ট্রাকচারটা এরকম হয়ে যায়, মানে আমরা বললাম কি এরকম ধরনের স্ট্রাকচার হয়ে যায়। সেটাতে তোদের সাথে ডিসকাশন করে বললাম কি যে দেখ এদিক বরাবর কে কাজ করে? এদিক বরাবর কাজ করে হচ্ছে আমাদের অ্যাডহেসিভ ফোর্স। আর কোহেসিভ ফোর্স কোথায় কাজ করে? তোদেরকে দেখালাম যে কোহেসিভ ফোর্স কাজ করে হচ্ছে এই দিক বরাবর। হরাইজন্টালের সাথে কোহেসিভ ফোর্সের যে অ্যাঙ্গেলটা থাকে সেটা থাকে কতখানি? 45 ডিগ্রি। তাহলে দেখ তোরা একটা কথা বুঝে দেখ, যদি আমাদের এরকম হয় যে এই যে ডিরেকশন বরাবর, এই ডিরেকশন বরাবর তাহলে আমাদের কি কাজ করে? কোহেসিভ ফোর্সের cos 45 ডিগ্রি কম্পোনেন্ট কাজ করে, তাই তো? তাহলে দেখ যদি অ্যাডহেসিভ ফোর্সটাকে কে ব্যালেন্স করছে? আমাদের কোহেসিভ ফোর্সের cos 45 ডিগ্রি কম্পোনেন্টটা কিন্তু আমাদের ব্যালেন্স করছে। তাহলে আমাদের এখান থেকে এটুকুনি কথা কি বলতে পারবো? দেখ যদি অ্যাডহেসিভ ফোর্সের cos 45 ডিগ্রি কম্পোনেন্টের থেকে আমাদের বেশি হয়ে যায় তাহলে আমাদের কি করবে? এটার সাথে টানটা বেশি হয়ে যাবে। টানটা বেশি হয়ে গেলে কি করবে না, এই যে জিনিসটা, এই জিনিসটা স্ট্রাকচারটা এরকম এরকম ধরনের হয়ে যাবে, যেটাকে আমরা বলছি কি না কনকেভ হয়ে যাবে। ওকে, তাহলে আমাদের এখান থেকে বুঝতে পারছি কি যদি কখনো এরকম হয় যে দেখ অ্যাডহেসিভ ফোর্সের ভ্যালুটা কার থেকে বেশি না এফ cos 45 ডিগ্রি, মানে কোহেসিভ ফোর্স বাই √2 এর থেকে বেশি, তাহলে দেখ আমরা দেখতে পাচ্ছি কি তার টানটা আমাদের কি আসছে না দেওয়ালের দিকে বেশি আসছে। দেওয়ালের দিকে যদি টানটা বেশি হয় তাহলে জলগুলোকে সে কি করবে? টেনে উপরের দিকে তুলে নেবে, মানে সারফেসের স্ট্রাকচারটা কীরকম হয়ে যাবে? এরকম ধরনের কার্ভ হয়ে যাবে। ওকে, তাহলে আমরা এখান থেকে কথাটাকে বুঝে নিচ্ছি কি, দেখ এখান থেকে কথাটা বুঝে নিচ্ছি যে যদি কখনো অ্যাডহেসিভ ফোর্স ইজ গ্রেটার দ্যান FC/√2 হয় তখন আমরা বুঝে নেব কি দেন সারফেস অফ লিকুইড কি আসবে না উইল বি কনকেভ। ওকে, কনকেভ মানে আমরা দেখলাম কি অবতল। এবারেতে দেখ যদি কখনো এরকম হয় যে অ্যাডহেসিভ ফোর্সের ভ্যালু আমাদের FC/√2 এর সাথে সমান হয়ে গেল, তাহলে তো আমাদের দেখব কি এদিকেতে টান বেশি নেই আর কোহেসিভ ফোর্সেরও টান বেশি নেই, দুজনের টান একটা আরেকটাকে ব্যালেন্স করছে, মানে আমাদের কি পেয়ে যাব? সারফেসটা এরকম সমান রয়ে যাবে। মানে আমি এখান থেকে যে কথাটাকে বলে দিতে পারবো, এই অবস্থাতে আমরা যে স্ট্রাকচারটা দেখতে পাবো সেখানটাতে দেখতে পাবো সেটা আসছে কি দেখ এখানেতে একদম ফ্ল্যাট
ওকে, এই জিনিসটা কার ক্ষেত্রে দেখতে পাবো, যদি অ্যাডহেসিভ ফোর্স ইজ গ্রেটার ইকুয়াল টু FC/√2 হয়। আর দেখ যদি আমাদের কখনো এরকম ঘটনা ঘটে যে দেখ এই যে পুরো টিউবটা আছে সেখানটার মধ্যে আমরা দেখছি কি যে অ্যাডহেসিভ ফোর্স ইজ লেস দ্যান তোর FC/√2, তখন সারফেসের স্ট্রাকচারটা কীরকম হয়ে যাবে, এরকম উপরের দিকটাতে বেঁকে যাবে। ওকে, তাহলে এই ঘটনাটা কখন দেখতে পারবো, যদি অ্যাডহেসিভ ফোর্স হয় কি তোর লেস দ্যান FC/√2। এই ঘটনাটা কার ক্ষেত্রে দেখা যায়, এই ঘটনাটা দেখা যায় ইফ মার্কারি ইজ পুট, অর্থাৎ মার্কারিকে যদি ঢেলে দেওয়া হয় কোথায়, ইন এ গ্লাস বিকার। তাহলে মার্কারিকে যদি আমি গ্লাস বিকারে ঢেলে দিই তখন আমরা দেখবো কি স্ট্রাকচারের মাথাটা কোথায় গেছে, ওপরের দিকে ঘুরে পড়েছে। মানে এখানেতে যে স্ট্রাকচারটা আসবে সেটাকে আমরা বলবো কি দেন সারফেস অফ লিকুইড সারফেস ইজ কনভেক্স। ওকে, আর দুটো যদি একটা আর একটার সাথে সমান হয়ে যায় তখন আমরা দেখে নেব কি দেন সারফেস ইজ প্লেন। হলো, এবারে তো তোদের দেখ নিশ্চয়ই তোদের মাথার মধ্যে আসা উচিত বা কোয়েশ্চেন আসা উচিত যে এখানেতে প্লেন সারফেসটা তাহলে কার ক্ষেত্রে হয়, সেটা আসছে দেখ আমরা ঢেলেছি এখানেতে কাকে, ধরে নে ওয়াটারকে, কিন্তু সেটাকে যার মধ্যে ধরেছি সেই বিকারটা হচ্ছে তৈরি হচ্ছে তোর সিলভার দিয়ে তৈরি মেটাল। তাহলে সিলভার দিয়ে তৈরি বিকারের মধ্যে যদি আমরা ওয়াটারকে ঢুলে নিই আমরা দেখবো কি অ্যাডহেসিভ ফোর্স আর FC/√2 একটা আরেকটার সাথে ইকুয়াল। যেহেতু ইকুয়াল তাই দেখবো কি তার যে স্ট্রাকচারটা সেই স্ট্রাকচারটা আছে কি না আমাদের একটা প্লেন স্ট্রাকচার আছে। ওকে, এবারে দেখ তাহলে আমরা দেখতে পাচ্ছি যে শেপ অফ লিকুইড সারফেস সেটা কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন হচ্ছে। কোন মেটেরিয়ালের মধ্যে কোন ধরনের লিকুইডকে আমরা পোর করছি তার উপর নির্ভর করে আমাদের কিন্তু শেপ অফ দ্য সারফেসটা কিন্তু ভ্যারি করছে বা কখন কোনটা হচ্ছে সেটা চেঞ্জ হচ্ছে। তাহলে আমরা এখান থেকে আরও একটা কথা বলতে পারবো যে শেপ অফ দ্য সারফেস ইজ ডিফারেন্ট ইন ডিফারেন্ট টাইম। তাহলে যদি সারফেসের শেপটা ডিফারেন্ট হয় আলাদা আলাদা সময় সেটার জন্য তার যে স্ট্রাকচার সেই স্ট্রাকচারটাকে আমরা বলেছি কি মেনিসকাস। ওকে, তাহলে এখান থেকে আমাদের আরও একটা কথা শিখে নিতে হবে বা মনে রাখতে হবে, সেটা আসছে কি দেখ তো শেপ অফ দ্য সারফেস তাকে আমাদের একটা নাম দেওয়া হয়েছে, সেটা হচ্ছে কি মেনিসকাস। ওকে, তাহলে মেনিসকাস জিনিসটা কি না সেটা হচ্ছে দেখ তোর শেপ অফ দ্য সারফেস। তাহলে সারফেসের যে আকার সেটাকে আমরা বলবো কি শেপ। এবারেতে দেখ আমাদের পয়েন্ট এখানে একটা আছে, এই পয়েন্টটা কি সারফেস আর লিকুইডকে কন্ট্যাক্ট করেছে। এখানেতে আমরা একটা কাজ করতে পারি, দেখ এখানটাতে আমরা করব কি সলিড সারফেস কোথায় আছে, সলিড সারফেস আছে এই দিক বরাবর, আর এই দিক বরাবর কি আছে লিকুইড সারফেস আছে। তাহলে লিকুইড সারফেসের ট্যানজেন্ট বরাবর একটা লাইন ড্র করলাম আর সলিড সারফেস বরাবর একটা লাইন ড্র করলাম, করলে আমরা এখানেতে মাঝে একটা অ্যাঙ্গেল পাবো, যে অ্যাঙ্গেলটা এখানটার ক্ষেত্রে হচ্ছে কি 90 ডিগ্রি। এই যে অ্যাঙ্গেলটা এই অ্যাঙ্গেলটাকেই বলা হয় কি অ্যাঙ্গেল অফ কন্ট্যাক্ট। তাহলে এখান থেকে একটা কথা যেরকম আমাদের শিখলাম মেনিসকাস, ঠিক আরও এক ধরনের কথা আমরা শিখে নেব, সেটাকে বলছি কি অ্যাঙ্গেল অফ কন্ট্যাক্ট। ওকে, তাহলে অ্যাঙ্গেল অফ কন্ট্যাক্টটাকে আমাদের যদি ডিফাইন করতে হয় সেটা আসছে কি অ্যাঙ্গেল বিটুইন দ্য ট্যানজেন্ট অফ লিকুইড সারফেস। দেখ এই ওপরের দিকটা কি লিকুইড সারফেসের ট্যানজেন্ট, তাহলে ট্যানজেন্ট বরাবর একটা লাইন আর কন্টেনার বরাবর একটা লাইন, বা যেটাকে বলছি কি আমাদের সলিড সারফেস বরাবর একটা লাইন, তাদের মধ্যবর্তী যে অ্যাঙ্গেলটা সেটাকে আমরা বলবো কি অ্যাঙ্গেল অফ কন্ট্যাক্ট। তাহলে দেখ আমরা এখান থেকে বলছি কি অ্যাঙ্গেল অফ কন্ট্যাক্টটা কি জিনিস, সেটা আসছে কি দেখ অ্যাঙ্গেল বিটুইন দ্য tangent of liquid surface angle between the tangent of liquid surface তার সাথে কার না with the surface of solid, অর্থাৎ যে সারফেসের মধ্যে লিকুইডটাকে রেখেছি। ওকে,
তাহলে সলিডের সারফেস আর ট্যানজেন্ট টু দ্য লিকুইড সারফেস তাদের মাঝের যে অ্যাঙ্গেল সেটাকে আমরা বলছি কি যে অ্যাঙ্গেল অফ কন্ট্যাক্ট। তাহলে এখান থেকে একটা কথা আমরা শিখে নিলাম বা দেখে নিলাম, সেটা হচ্ছে কি দেখ, যদি থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি হয়, যদি থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি হয় অর্থাৎ অ্যাঙ্গেল অফ কন্ট্যাক্ট ইকুয়াল টু 90 ডিগ্রি হয়, সারফেসটা কি আসবে? প্লেন। যদি অ্যাঙ্গেলটা লেস দ্যান 90 ডিগ্রি হয়, দেখ এটার ক্ষেত্রে আসছে কি সারফেসটা এখানে ট্যানজেন্টটা কোথায় গেছে? এদিক বরাবর গেছে, তাহলে এখানেতে যে অ্যাঙ্গেলটা সেটা আসছে কি লেস দ্যান 90 ডিগ্রি। তাহলে লেস দ্যান 90 ডিগ্রি হলে সারফেসটা কি হচ্ছে? কনকেভ। আর এখানটাতে দেখ অ্যাঙ্গেলটা আমাদের কি হয়েছে? গ্রেটার দ্যান 90 ডিগ্রি, তার মানে সেখানটাতে আমাদের শিখবো কি সারফেসটা হবে কি কনভেক্স। তাহলে দেখ এখান থেকে আমরা একটা কথা শিখে নিলাম কি যে অ্যাঙ্গেল অফ কন্ট্যাক্টের ওপর নির্ভর করে বা যদি অ্যাঙ্গেল অফ কন্ট্যাক্টটা জেনে যাই সেটার ওপর বলে দিয়ে আমরা বলতে পারবো কি লিকুইডের সারফেসটা কখন কীরকম ধরনের হবে। তাহলে এখান থেকে আমরা একটা কথা বলে দেব, সেটা আসছে দেখ, ইফ থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি তখন আমরা বলবো কি, অর্থাৎ অ্যাঙ্গেল অফ কন্ট্যাক্ট ইকুয়াল টু 90 ডিগ্রি, তখন বলবো কি দেন সারফেস ইজ প্লেনার। হলো। যদি আমাদের থাকে কি থিটা ইজ গ্রেটার দ্যান 90 ডিগ্রি, মানে আমাদের এখান থেকে বলবো কি এটা হচ্ছে স্থূলকোণ। ওকে, তাহলে স্থূলকোণ যদি হয় অর্থাৎ যদি অ্যাঙ্গেলটা 90 ডিগ্রির থেকে বেশি হয় তাহলে আমাদের এখান থেকে বলবো কি যে সারফেস ইজ কনভেক্স। ওকে, থিটা গ্রেটার দ্যান 90 ডিগ্রি সেটাকে আমাদের বলি কি অবটিউস অ্যাঙ্গেল। হলো। আর দেখ যদি কখনো এরকম হয় যে থিটা ইজ লেস দ্যান 90 ডিগ্রি, অর্থাৎ যদি আমাদের এই অ্যাঙ্গেল অফ কন্ট্যাক্টটা অ্যাকিউট অ্যাঙ্গেল হয়, হলো, সেটার ক্ষেত্রে আমরা বলবো কি সারফেস ইজ কনকেভ। ওকে, তাহলে এটাকে কিন্তু আমাদের প্রত্যেককে রেডি করে নিতে হচ্ছে। এবারে দেখ এখান থেকে একটা রিলেশন আছে, সেই অ্যাঙ্গেল অফ কন্ট্যাক্টের সাথে কার রিলেশন না, অ্যাঙ্গেল অফ কন্ট্যাক্টের সাথে রিলেশন হচ্ছে কি আমাদের ক্যাপিলারি রেডিয়াস আর রেডিয়াস অফ মেনিসকাস। ওকে, তাহলে আমি এখান থেকে কিসের কথা বলতে চাইছি দেখ, ধর আমাদের এখানটাতে একটা কোনো কন্টেনার রেখেছি, রাইট, এই যে কন্টেনারটা, এই কন্টেনারটাকেই আমরা বলছি কি এখান থেকে ক্যাপিলারি। তাহলে দেখ এই কন্টেনারটার একটা রেডিয়াস থাকবে, কোথায় রেডিয়াস থাকবে, এটা ধরে নে এই যে কন্টেনারের রেডিয়াস সেটাকে আমরা বলছি কি আর। তাহলে আমি এখান থেকে বলছি কি আর হচ্ছে কি না রেডিয়াস অফ দ্য কন্টেনার। ওকে, এর মধ্যে মনে কর আমি একটা ওয়াটারকে ভরে দিয়েছি, যেটা স্ট্রাকচারটা হচ্ছে কীরকম ধরনের, এরকম ধরনের স্ট্রাকচার। হলো, এর মধ্যে ওয়াটার ছাড়া যা কিছু হতে পারে, অনেক কিছুই হতে পারে, সেখানে তো হচ্ছে এরকম স্ট্রাকচার। তাহলে সেটার ক্ষেত্রে আমি তোদেরকে কি শেখালাম যে এই দিক বরাবর যে অ্যাঙ্গেলটা আসবে সেই অ্যাঙ্গেলটাকে আমরা বলছি কি অ্যাঙ্গেল অফ কন্ট্যাক্ট। এবারে দেখ যদি এটা অ্যাঙ্গেল অফ কন্ট্যাক্ট হয় তোরা নিশ্চয়ই বলতে পারবি এই জায়গাটা কত আসবে, এটা আসবে 90 ডিগ্রি মাইনাস থিটা, তাই তো। তাহলে দেখ আমি এখান থেকে বোঝাচ্ছি কি এই অ্যাঙ্গেলটা আসছে কতখানি 90 ডিগ্রি মাইনাস থিটা। হলো, দেখ এটা তো একটা কার্ভ সারফেস, কার্ভ সারফেসের নিশ্চয়ই কোথাও না কোথাও একটা সেন্টার ছিল, এখান থেকে এই সেন্টারটাকে ধরে নে কতখানি আছে স্মলার। তাহলে দেখ এটা 90 ডিগ্রি মাইনাস থিটা হলে এটা কত আসবে থিটা। তাহলে দেখ আমরা এখান থেকে সবাই বলতে পারবো কি কস থিটা সেটা ইকুয়াল টু কত আসবে বেস বাই হাইপোটেনিয়াস। তাহলে স্মল আর ইকুয়াল টু কত লিখতে পারবো দেখ ক্যাপিটাল আর বাই কস থিটা। তাহলে দেখ এখানে থেকে স্মল আর মানে আসছে কি সেটা আসছে রেডিয়াস অফ মেনিসকাস, ক্যাপিটাল আর সেটা মানে আসছে কি না রেডিয়াস অফ দ্য ক্যাপিলারি বা রেডিয়াস অফ দ্য কন্টেনার, থিটা থিটা মানে হচ্ছে কি অ্যাঙ্গেল অফ কন্ট্যাক্ট। তাহলে এই জায়গা থেকে আমরা একটা জিনিস শিখে নিলাম, সেটা শিখে নিলাম রিলেশন,
কার রিলেশন? না সেটা আসছে রিলেশন বিটুইন কার কার? না 1 নম্বর হচ্ছে কি স্মল আর, 2 নম্বর হচ্ছে কি ক্যাপিটাল আর, 3 নম্বর হচ্ছে কি থিটা। কোনটা কে কে? না সবাই শিখে নিয়েছে স্মল আরটাকে আমরা বলে দিচ্ছি কি রেডিয়াস অফ মেনিসকাস হলো। ক্যাপিটাল আরটাকে আমরা বলে দিলাম কি রেডিয়াস অফ ক্যাপিলারি মানে কি যে টিউবের মধ্যে আমরা লিকুইডটাকে রেখেছি। থিটা মানে আমাদের হয়ে গেল কি অ্যাঙ্গেল অফ কন্ট্যাক্ট হলো। এবারেতে আমরা যে জিনিসটাকে নিয়ে ডিসকাশন করব সেটা আসছে কি দেখ, যে এক্সেস প্রেসারকে নিয়ে আমরা একটুখানি ডিসকাশন করে দেখব কিরকম কথা কি কথা সেটাতে। আচ্ছা আগে অবধি যে জিনিসটা শেখালাম আশা করবো সেটা তোদের কাছে পুরো পিকচারটা ক্লিয়ার। তোরা একবার সেটাকে ঠান্ডা মাথায় ভেবে নেবার পরেতে কিন্তু তোদের সাথে আমি এবারেতে ডিসকাশন করব এক্সেস প্রেসারকে নিয়ে, রাইট? এবারে তাহলে আমরা চলে যাই কোথায়? না এক্সেস প্রেসারকে। আচ্ছা এক্সেস প্রেসার বলতে আমরা কি বলছি? অতিরিক্ত চাপ। কোথায় অতিরিক্ত চাপ? মনে কর আমাদের কাছে এরকম একটা লিকুইড ড্রপ আছে, তাই না? লিকুইড ড্রপটা দেখ এরকম ধরনের, তার স্ফেরিক্যাল একটা স্ট্রাকচার করে আছে। তার বাইরের দিক থেকে কে দিচ্ছে? অ্যাটমসফিয়ার তার উপরে তো একটা চাপ দিচ্ছে। তাহলে সেই অ্যাটমসফিয়ার চাপটাকে সে সহ্য করেও এরকম ধরনের স্ট্রাকচারকে সে মেনটেন করছে। তার মানে কি তার ভিতরের দিকে একটা এক্সট্রা চাপ আছে। সেই এক্সট্রা চাপ কতটা আছে আমরা সেটাকেই কিন্তু এখন ক্যালকুলেট করতে চাইছি। ওকে, বোঝা গেল কথা? তাহলে আমাদের ধরছি কি এক্সেস প্রেসার মানে কি কোথায় আছে? ধরে নে আমাদের কাছে এরকম ধরনের একটা লিকুইড ড্রপ আছে, ওকে, তার মধ্যে আমরা এক্সেস প্রেসারকে ক্যালকুলেট করতে চাইছি। আমরা দেখলাম কি বাইরের দিক থেকে তার যে প্রেসার আছে সেটা আছে পি নট। নিশ্চয়ই ভেতরেতে তার থেকে একটা বেশি প্রেসার থাকতে হবে, যদি না থাকতো তাহলে আমাদের এখান থেকে স্ট্রাকচারটা ফ্ল্যাট হয়ে আমাদের এটা ভেঙে চলে যেত, মানে লিকুইডের ড্রপ আর ফর্ম হতো না, সেটা আমাদের কি হতো না ফ্লো হতে হতে একদিক থেকে আরেক দিকেতে চলে যেত। তাহলে আমাদের এখান থেকে বুঝছি কি এই যে এক্সেস প্রেসারটা আছে তার ভ্যালু কত। ওকে, তাহলে দেখ আমরা এখান থেকে কাকে ক্যালকুলেট করতে চাইছি? সেটা এক্সেস প্রেসার ক্যালকুলেট করতে চাইছি। কোথায়? না আমরা এটাকে ক্যালকুলেট করতে চাইছি, সেটা আসছে দেখ উইদিন আ লিকুইড ড্রপ। তাহলে একটা লিকুইড ড্রপের মধ্যে এক্সেস প্রেসারকে ক্যালকুলেট করতে চাইছি। কার থেকে এক্সেস প্রেসারটা বেশি হচ্ছে? না প্রেসার হুইচ ইজ গ্রেটার দ্যান দ্য অ্যাটমসফিয়ারিক প্রেসার। ওকে, তাহলে এক্সেস প্রেসার বলতে কি না সেটা আসছে কি প্রেসার which is greater than atmospheric pressure, সেটাকে আমরা ক্যালকুলেট করতে চাইছি। এবারে তোরা একটা কথা শিখেছিস দেখ, সারফেস টেনশন মানে তোরা শিখেছিস কি অ্যামাউন্ট অফ ওয়ার্ক ডান পার ইউনিট সারফেস এরিয়া। এবার ওয়ার্ক ডান মানে তোরা কত শিখেছিস? পি ইন্টু ডিভি ডিভাইডেড বাই তোরা কত শিখেছিস এখান থেকে সারফেস এরিয়ার পরিবর্তন, মানে আমি কত লিখে দিলাম ডিএ। আমি একটা ছোট্ট কাজ করছি দেখ, এখানটাতে লিখছি কতখানি পি ইন্টু ডিভি বাই ডিআর, অর্থাৎ ভলিউমের চেঞ্জ উইথ রেসপেক্ট টু রেডিয়াস। সেটা উপরের দিকে যদি ডিআর দিয়ে ভাগ করি, নিচেও আমাকে কি করতে হবে? ডিআর দিয়ে ভাগ করতে হবে, তাই না? সিম্পল কথাটা। এবারে তো দেখ এখান থেকে ভলিউমটা কার ভলিউম? না স্ফেরিক্যাল ড্রপের ভলিউম। তাহলে সেটার ভ্যালু কত আসছে? 4/3 পাই আর কিউ। তাহলে সেখান থেকে আমি যদি ডিভি বাই ডিআর করি, ক্যালকুলেশন করলে ভ্যালুটা কত পাবো? দেখতো
না সিম্পল কথা 4/3 পাই আর কিউবের ডেরিভেটিভ করলে কত পেয়ে যাব না 3r²। তাহলে সেখান থেকে আমরা ভ্যালুটা পেয়ে যাব দেখ 4/3 পাই ইন্টু 3r²। তাহলে 3 বেরিয়ে গেলে কত পাচ্ছি 4πr², রাইট। এবার দেখ স্ফিয়ারের সারফেস এরিয়া কত হয় 4πr²। তাহলে দেখ আমি যদি এবার সেখানটা থেকে করি কি dA/dr, কেন না নিচেটাতে dA/dr রেখেছি, তাহলে সেখান থেকে আমি করব কত দেখ ddr অফ 4πr²। 4π তো কনস্ট্যান্ট বাইরে বেরিয়ে পড়লো, তাহলে r² এর ডেরিভেটিভ কত হয় রে 2r, তাহলে আমরা সেখান থেকে পেয়ে গেলাম কত 8πr। এবারে দেখ এই যে সারফেস টেনশনের ভ্যালুটা এখানটাতে ক্যালকুলেট করেছিলাম সেটাকে আমি একটা এখান থেকে ভ্যালুটাকে বের করার চেষ্টা করি। দেখ কত আসছে টি, ওপরেতে কত পেলাম প্রেসার, মানে সেখানেতে প্রেসারটা আসছে নিশ্চয়ই তুই বুঝতে পারছিস এক্সেস প্রেসারের ভ্যালুটা। ওপরটাতে কত পাচ্ছি দেখ 4πr², ডেরিভেটিভ করার পর নিচে পাচ্ছি কত 8πr। তাহলে দেখ 4π এটা কাটলে কত পেলাম 2, এখান দিয়ে এটা কাটলে কি পড়ে থাকছে ওপরে থাকছে একটাখানি আর। তাহলে দেখ এখান থেকে পেয়ে গেলাম কত এক্সেস প্রেসার, তার ভ্যালু পেয়ে গেলাম কত দেখ 2t/r। তাহলে আমরা এখান থেকে শিখে নিলাম যদি কোথাও লিকুইড ড্রপ থাকে সেই লিকুইড ড্রপের মধ্যে যে এক্সেস প্রেসার থাকবে সেই এক্সেস প্রেসারের ভ্যালুস কত থাকবে 2t/r। দেখ সুন্দর একটা টেকনিকে তোদের একটা ডেরিভেশন শিখিয়ে দিলাম। আশা করব যে এই ডেরিভেশনটা তোদেরকে স্কুলে কেউ শেখায়নি, তোদের টিউশন টিচাররাও কেউ শেখায়নি, বা তোরা অনলাইনের কোনো ভিডিওতেও তোরা দেখতে পাসনি। দেখ একদম ছোট্ট 4 লাইনের মধ্যে একটা ডেরিভেশন, সেটা আশা করব তোদেরকে আজ অবধি কেউ শেখায়নি। ওকে, দেখ সুন্দর একটা ডেরিভেশন, মানে তোরা ধরতেই পারবি না, মানে আইডিয়াই করতে পারবি না এটা তোরা কত বড় ক্যালকুলেশন করে ডেরিভেশনটাকে করেছিলিস। সেটাকে কিন্তু আমরা একটা খুব সুন্দর অ্যাপ্রোচেতে এটাকে নামিয়ে নিলাম। এবারে তো এক্সেস প্রেসার এটা কার ক্ষেত্রে দেখে নিলাম না লিকুইড ড্রপের ক্ষেত্রে দেখে নিলাম। এবারেতে আমরা করব কি এক্সেস প্রেসারের ক্যালকুলেশন করব কার মধ্যে না সেটা আসছে সোপ বাবলের মধ্যে। ওকে, তাহলে পরবর্তী টপিক যেটাতে চলে যাব সেটা আসছে কি এক্সেস প্রেসার উইদিন আ সোপ বাবল। পদ্ধতিটা কিন্তু সেমই থাকবে। তাহলে পরেরটাতে চলে এক্সেস প্রেসার সেটা কোথায় না ইন এ সোপ বাবল। হলো, আচ্ছা এখানে তো কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে যে দেখ সোপ বাবলের ক্ষেত্রে কিন্তু আমাদের দুটো সারফেস হয়, এটুকুনি কথা কিন্তু আমাদের ভুললে চলবে না। কেননা আমরা সোপ বাবল মানে কি দেখেছি দেখ জলের ভেতরেতে একটা বুদবুদ ফুটে এলো, মানে বুদবুদটা এরকম জলেতে কেউ ছিল না, ফট করে এরকম বড় হয়ে গেল মানে কি তার বাইরের দিকেও অ্যাটমসফিয়ার থাকে, বাবেলটা বড় হয়ে গেল মানে কি ভেতরের দিকটাতেও অ্যাটমসফিয়ার থাকে। তাহলে বুঝবো কি অ্যাটমসফিয়ারটা ভিতরের দিকেও সোপের সাথে লেখা আছে, আবার বাইরের অ্যাটমসফিয়ারটাও সোপের উপর লেখা আছে। তাহলে সোপ কি একটা ফ্লুইড, তাহলে এই আমাদের অ্যাটমসফিয়ার কি একটা ফ্লুইড, তাহলে সেটা আমাদের সোপ বাবলের সাথে বাইরের দিক দিয়েও লেখা আছে ভিতরের দিক দিয়েও লেখা আছে। তাহলে টোটাল সারফেস এরিয়া কত আসবে এক্ষেত্রে, টোটাল সারফেস এরিয়া আসবে 8πr²। তাহলে দেখ আমাদের যদি ধরে নিই যে এটার রেডিয়াস হচ্ছে কতখানি স্মলার, এটা তো থিকনেসটা খুবই ছোট, তাহলে আমরা এখান থেকে বলবো কি এখানে বাইরের দিকেতে থাকছে কতখানি 4πr², আবার ভিতরের দিকেও অ্যাটমসফিয়ার তার উপর লেগে আছে, তাহলে সেটা পেয়ে গেলি কত তোরা 8πr²। তাহলে এটার ক্ষেত্রে যদি তোরা dA/dr করিস কত পাবি দেখতো না ddr অফ 8πr²। তাহলে 8πটা কোথায় চলে গেল বাইরে চলে গেল, r² এর কত আসছে ডেরিভেটিভ 2r, মানে আমরা এটা পাচ্ছি কত 16πr। কিন্তু এটার ভলিউমের কথা বললে ভলিউম কতখানি, সোপ বাবলের ভলিউম আমরা সবাই জানি 4/3πr²। এটাকে যদি আমরা এবারেতে করি কি dV/dr করি, dV/dr করলে কতখানি পেয়ে যাচ্ছি দেখতো 4/3π ddr অফ r³। তাহলে r³ এর ডেরিভেটিভ কত থাকে 3r², মানে আমরা এখান থেকে পাবো কত দেখ 4/3π ইন্টু 3r², 3 কেটে গেলে ভ্যালু কত পেয়ে যাই আমরা 4πr²। এবার তো দেখ আগের পেজটাতেও তোদেরকে আমি যে ফর্মুলাটার কথা শেখালাম, আগের পেজটাতেও ফর্মুলার কথা কতটা শেখালাম দেখ, সেটা আসছে কি দেখ আমাদের যে এই সারফেস টেনশন সেটা ইকুয়াল টু কত পেয়েছিলাম p ইন্টু dV/dr ডিভাইডেড বাই dA/dr, সেই কথাটাকে এখানটাতে লিখে দেবো।
সেটার কথা যদি লিখি দেখ তো কত পাচ্ছিস, সারফেস টেনশন মানে কত পাচ্ছি দেখ, পি ইন্টু ডিভি বাই ডিআর ডিভাইডেড বাই ডিএ বাই ডিআর, রাইট। তাহলে এখান থেকে পেতাম কত, পি ডিভি বাই ডিআর ভ্যালু কত পেয়েছি দেখ, এখান থেকে ক্যালকুলেট করেছি কত দেখ, 4πr²। তাহলে এখানটাতে লিখে দিচ্ছি কতখানি, 4πr²। নিচে কত পাচ্ছি দেখ, ডিএ বাই ডিআর ভ্যালু কত পেলাম, 16πr। তাহলে এখান থেকে লিখে দিচ্ছি কত, 16πr। তাহলে দেখ 16 দিয়ে কাটলে এখান থেকে 4π, 16 দিয়ে কাটলে কত পেলাম 4, এখান দিয়ে কাটলে পেলাম 8। তাহলে এখান থেকে এক্সেস প্রেসার বা পি এর ভ্যালু কত পেয়ে যাচ্ছি দেখ না আমাদের, 40 ডিভাইডেড বাই স্মল আর। তাহলে এখান থেকে দেখে নিলাম সোপ বাবেলের মধ্যে যে এক্সেস প্রেসার হয় সেটা হচ্ছে কি 40/r। ওকে, এবারে দেখ তোদের কম্পিটিটিভ অনেক এক্সামের সময়তে থাকে কি এই দু ধরনের বাবেল, অর্থাৎ সোপ বাবেল আর লিকুইড বাবেল ছাড়া আরও এক ধরনের বাবেলের কথা বলে, সেটা হচ্ছে কি সিলিন্ড্রিক্যাল বাবেল। সিলিন্ডারের মতো কিন্তু অনেক সময়তে বাবেল তৈরি হয়। কোথায় তৈরি হয়, মনে কর এই যে একটা প্লেট আছে, এই একটা প্লেট আছে, দুটো প্লেটের মাঝখানে তো যদি বাবেল তৈরি হয় সেটা তৈরি হয় কি একটা সিলিন্ডারের মতো। তাহলে যদি সেই সিলিন্ড্রিক্যাল বাবেল থাকে তার ক্ষেত্রে এক্সেস প্রেসার কত হবে। ওকে, তাহলে আমরা পরের কথাতে চলে যাই, সেটা আসছে কি দেখ তো, এক্সেস প্রেসার ডিউ টু এ সিলিন্ড্রিক্যাল বাবেল। কোথায় না, এক্সেস প্রেসার ইন এ সিলিন্ড্রিক্যাল বাবেল। ওকে, তাহলে আমরা এবারেতে ক্যালকুলেট করব কাকে, এক্সেস প্রেসার ইন এ সিলিন্ড্রিক্যাল বাবেলকে। সেটার জন্য আমরা কিরকম ভাবে দেখছি দেখ, ফান্ডামেন্টালস ইউজ করছি দেখ। এই ধর কোনো একটা সিলিন্ডার, বাবেলটাকে এরকম সিলিন্ডারের মতন দেখতে হয়েছে। আমরা ধরে নিচ্ছি ক্ষেত্রে যে সিলিন্ড্রিক্যাল বাবেলটা হয়েছে তার লেন্থ হচ্ছে এল, আর তার যে রেডিয়াস আছে সেটা আছে কতখানি স্মলার। তাহলে এখান থেকে এর ভলিউম কতখানি পাবো, সবাই জানি πr²L। তাহলে এখান থেকে সেই আগের মতনই একই গল্প করে নিচ্ছি, ডিভি বাই ডিআর তার ভ্যালু কত পাচ্ছি দেখ, পাই আর এল কনস্ট্যান্ট, আমাদের এখান থেকে করতে হবে কি ডিডিআর অফ r²। তাহলে সেখান থেকে পেয়ে যাব কত, 2πr ইন্টু এল, সেটা পেয়ে গেলাম ডিভি বাই ডিআর। এবার দেখ আমরা সবাই জানি কি এর ক্রস সেকশনাল এরিয়া, এর ক্রস সেকশনাল এরিয়া কত হয়, 2πr ইন্টু এল। তাহলে এটাকে যদি আমি করি কি ডিএ বাই ডিআর, তার ভ্যালু কত পেয়ে যাব, 2πl। এবারেতে দেখ আমার এখান থেকে পরবর্তী কথা রয়েছে কি যে সারফেস টেনশন। সেই সারফেস টেনশনের ভ্যালু কত শিখেছি দেখ, পি ইন্টু ডিভি বাই ডিআর ডিভাইডেড বাই আমরা কত শিখিয়ে দিয়েছি, ডিএ বাই ডিআর। তাহলে দেখ এখান থেকে লিখবো কত, পি ইন্টু ডিভি বাই ডিআর, ডিভি বাই ডিআর মানে আমরা কত লিখছি দেখ, 2πr ইন্টু এল ডিভাইডেড বাই তোদের পাচ্ছিস কত, 2πl। তাহলে দেখ 2πl, এল কেটে গেল। তাহলে আমরা এখান থেকে পাচ্ছি কত দেখ, এক্সেস যে প্রেসার সিলিন্ড্রিক্যাল বাবেলের মধ্যে সেটার ভ্যালু থাকছে কত না, T/R। তাহলে একটা পেলাম কত, 2T/R, একটা পেলাম 40/R। সিলিন্ড্রিক্যাল বাবেলের ক্ষেত্রে আমরা পেয়ে গেলাম কতখানি, T/R। ওকে, তাহলে সুন্দর একটা কনসেপ্ট। এই কনসেপ্টটা কিন্তু তোদের কিন্তু অনেক ক্ষেত্রেই কাজে লেগে যেতে পারে, বিশেষ করে কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে তোরা কিন্তু সেটাকে একবার ভালোভাবে দেখে নে। বোঝা গেছে পয়েন্টটা? এবারেতে দেখ তাহলে তোকে কোথাও একটা কার্ভ যদি সারফেস থাকে সেখানেতেই জানবি যে দুটো সারফেসের মাঝে একটা কিন্তু প্রেসারের ডিফারেন্স আছে। যে প্রেসারের ডিফারেন্সটা আছে তাকেই তোরা বলছিস কি এক্সেস প্রেসার। মানে মনে কর তোদের কাছে কোথাও আছে কি একটা প্লেন সারফেস আছে, মানে কিসের কথা বলছি, ধর এখানটাতে আমাদের একটা প্লেন সারফেস আছে। প্লেন সারফেস দেখ এরকম কথা কার ক্ষেত্রে হয় তোদেরকে শিখিয়ে দিলাম, সিলভার আর ওয়াটারের ক্ষেত্রে হয়।
তোদেরকে কিসের কথা বললাম বা কি ডিসকাশন করলাম? দেখ, এই সারফেসটার বাইরের দিকটাতে কি আছে? অ্যাটমসফিয়ারিক প্রেসার আছে। ভিতরের দিকটাতে আমাদের কে থাকে? না এক্সেস প্রেসারটা থাকে। তাহলে তার ভ্যালু কত হয়? পি নট প্লাস 2T/R, কেননা লিকুইড ড্রপ। কিন্তু এখানে দেখ না, সারফেসের কার্ভটা কত? ইনফাইনাইট। তার মানে ভিতরের দিকটাতেও কতখানি থাকবে? ভিতরের দিকটাতেও থাকবে হচ্ছে যে 2T/ইনফাইনাইট, অর্থাৎ ভিতরের দিকেও থাকবে কত? পি নট। তাহলে দেখ, যদি কখনো আমাদের সারফেসটা ফ্ল্যাট হয় বা প্লেন সারফেস হয়, ফ্ল্যাট সারফেস বা প্লেন সারফেসের ক্ষেত্রে আমরা শিখে নেব কি, যে এক্সেস প্রেসার হয় তার ভ্যালু হবে কতখানি? না 0। হলো। এবারেতে দেখ, যদি আমাদের সারফেসটা কনকেভ হয়, কনকেভ নিশ্চয়ই আমাদের তোরা শিখেছিস কীরকম কথা। দেখ, সারফেসটা হচ্ছে এরকম কনকেভ সারফেস। কনকেভ সারফেস মানে তোরা বুঝতে পারছিস কিসের কথা বলছি? এই সারফেসটা হয় কি এরকম ধরনের, এদিকটাতে থাকে কি? পি নট। কিন্তু সারফেসের কার্ভটা দেখ কোথায় আছে? সারফেসের কার্ভটা আছে এরকম বরাবর আছে, ওপরের দিক বরাবর আছে। তার মানে আমাদের বুঝতে হবে কি, যে এক্সেস প্রেসারটা যেটা আছে সেই এক্সেস প্রেসারের ডাইরেকশন কোথায় আছে? নিচের দিক বরাবর আছে। তাহলে ভিতরের দিকের যে প্রেসারটা থাকবে তার থেকে ওদিকটাতে প্রেসার বেশি থাকবে। তাহলে ভিতরের দিকেতে প্রেসার কতখানি থাকবে? নিশ্চয়ই আমরা বলতে পারবো ভিতরের দিকে যে প্রেসার থাকবে সেটা থাকবে হচ্ছে তোর কি? পি নট মাইনাস 2T/R। কারণ বাইরের দিকের থেকে ভিতরের দিকে মানে প্রেসার কতখানি বেশি থাকে? এক্সেস প্রেসার থাকে 2T/R। এবারেতে প্রেসারটা বেশি কোন দিকেতে আছে? প্রেসারটা বেশি আছে এদিকেতে, সেটার ভ্যালু কত? সেটার ভ্যালু পি নট। তাহলে সেটা কার থেকে বেশি? ভিতরের দিকের থেকে বেশি। ভিতরের দিকের থেকে কতটা বেশি? সেটা হচ্ছে 2T/R অ্যামাউন্ট বেশি। তাই ভিতরের দিকেতে আমাদের প্রেসারটা কি থাকতে হবে? নিশ্চয়ই পি নটের থেকে 2T/R কম থাকতে হবে। হলো। এবারেতে যদি আমাদের স্ট্রাকচারটা হয় কার মতন? দেখ, কনভেক্স। কনভেক্স স্ট্রাকচার হলে তোরা দেখতে পাচ্ছিস কি? দেখ, এই কার্ভের বাঁক কোন দিকে আছে? ভিতরের দিকে আছে। তাহলে কার্ভের বাঁক যদি এদিকেতে থাকে, এক্সেস প্রেসার কোন দিকেতে থাকবে? এদিকটাতে থাকবে। বাইরে কতখানি আছে? পি নট। তার মানে ভিতরের দিকটাতে বেশি থাকতে হবে বাইরের দিকের থেকে। কতটা বেশি থাকতে হবে? 2T/R। তাই কার্ভের নিচেতে আমাদের ঠিক জাস্ট বিলো দ্য কার্ভ আমাদের যে প্রেসার থাকবে সেই প্রেসারের ভ্যালু থাকবে কত? পি নট প্লাস 2T/R। হলো। আচ্ছা, এরপরেতে দেখ, যদি কখনো এরকম হয় যে একটা তোর বাবেল ক্রিয়েট হয়েছে, সেটা হচ্ছে কি এইচ ডেপথে। মানে আমি কিরকম কথা বলছি দেখ, বাবেল ইন এ ডেপথ। মনে কর এখান থেকে কোনো একটা কন্টেনার আছে, তার ঢাকনাটা আটা আছে, তার এখানটাতে একটা বাবেল ক্রিয়েট হয়েছে। ওকে, যে জায়গাতে বাবেলটা ক্রিয়েট হয়েছে সেটা উপরের দিক থেকে কি আছে? এইচ হাইট নিচে আছে। তাহলে দেখ, এর ভিতরেতে প্রেসার কতখানি থাকবে? বাইরের দিকেতে প্রেসার কতখানি আছে? বাইরের দিকেতে প্রেসার আছে হচ্ছে তোর এইচ ডিজি। তাহলে ভিতরের দিকে তোর প্রেসারটা কতখানি থাকবে? মানে এখানেতে এক্সেস প্রেসারের ভ্যালু বলবো না, প্রেসার এই ড্রপটার ভিতরেতে সেটার ভ্যালু কতখানি থাকবে? সেখান থেকে দেখবো কি প্রেসার থাকবে এইচ ডিজি। ড্রপের ভেতরেতে কতখানি থাকে? 2T/R। তাহলে এখানেতে প্রেসার থাকবে কত? এইচ ডিজি প্লাস 2T/R। ওকে, কিন্তু যদি আমাদের এখান থেকে এই বাবেলটা যেটা ছিল, মানে এই যে কন্টেনারটা ছিল, সেই কন্টেনারের মুখটা ধর খোলা ছিল। যদি মুখটা খোলা থাকতো এবং ভিতরটাতে একটা এরকম ড্রপ ক্রিয়েট হতো, এর ভেতরেতে এখানটাতে বাইরের দিকটাতে প্রেসার কত আসতো? নিশ্চয়ই বলতে পারতাম পি নট প্লাস এইচ ডিজি। তাহলে পি নট কেন? অ্যাটমসফিয়ারিক প্রেসারটাও তখন এখানেতে ঢাকনাটা খোলা থাকার জন্য এর উপরেতে অ্যাপ্লাই হতো। তাহলে এখানটাতে আমাদের যেটা প্রেসার দেখতাম সেটা দেখতাম কত? পি নট প্লাস এইচ ডিজি। তাহলে ভিতরের এই যে পয়েন্টটা আছে, সেই ভিতরের পয়েন্টেতে যে প্রেসার থাকতো বা এক্সেস, এই ভিতরের পয়েন্টে যে প্রেসার থাকতো সেটাকে বলতে গেলে আমাদের কি বলতে হতো? পি নট প্লাস এইচ ডিজি প্লাস 2T/R। ওকে, তাহলে এরকমভাবে বিভিন্ন জায়গাতে কিন্তু আমাদেরকে প্রেসারগুলোকে দেখে নিতে হবে। বুঝে গেছে কথাটা? এরপরেতে আমরা এর পরের পার্টটাতে চলে যাব, যেটা হচ্ছে কি আমাদের ক্যাপিলারি অ্যাকশন।
ক্যাপিলারি অ্যাকশনের সময়তে কি রকম দেখছি দেখ, কিরকম কথা দেখ। মনে কর আমাদের কাছে এরকম কোনো একটা কন্টেনার আছে, সেই কন্টেনারের মধ্যে আমরা একটা পাতলা টিউবকে, ক্যাপিলারি মানে কি খুব পাতলা একটা টিউবকে আমরা ইনসার্ট করে দিলাম। যদি পাতলা টিউবকে ইনসার্ট করে দিই তখন ধর এখানটাতে মনে কর এটা ছিল কি, আমরা ধরেছি কাকে ডিফেক্ট করেছি না, গ্লাসকে করেছি, আর এখানেতে আমরা রেখেছিলাম কাকে, ওয়াটারকে। তাহলে এর ভিতরের যে স্ট্রাকচারটা হবে সেই স্ট্রাকচারটাকে যদি আমি একটুখানি মাইক্রোস্কোপ দিয়ে বড় করে দেখাই, সেখানে স্ট্রাকচারটা কীরকম হবে? স্ট্রাকচারটা নিশ্চয়ই ওয়াটার আর গ্লাসের মধ্যে এরকম স্ট্রাকচার হবে। একবার তোরা বুঝে দেখ যে বাইরের দিকটাতে এখানটাতে আছে এরকম ধরনের লিকুইড, এখানটাতে কি আছে, অ্যাটমসফিয়ারিক প্রেসার, এখানটাতে কি আছে, অ্যাটমসফিয়ারিক প্রেসার, রাইট? এবারে তো তুই একবার বুঝে দেখ এই জায়গাটাতেও কি আছে, অ্যাটমসফিয়ারিক প্রেসার, কিন্তু তার জাস্ট নিচে কি আছে, P0 - 2T/R। তাহলে দেখ এই যদি একই লাইন টানিস, সেই লাইন টানলে দেখ এখানটাতে পাচ্ছিস P0, এখানে পাচ্ছিস P0, এখানটাতে কত পাচ্ছিস, P0 - 2T/R। তাহলে সেখানটাতে আমাদের কি হচ্ছে, আমাদের বেসিক লকে ভায়োলেট করছে, কারণ একই স্ট্রেট লাইন বরাবর প্রত্যেকটা জায়গাতে আমাদের প্রেসার কি থাকা উচিত ছিল, সমান থাকা উচিত ছিল। সেই অ্যানামোলিসটা থেকে বেরোনোর জন্যে লিকুইড কি করবে, নিজে নিজে এখান থেকে একটু ওপরের দিকে উঠে পড়বে। মানে তোরা বুঝতে পারছিস কি, দেখ এর যদি ছবিটাকে আমি দিই, সেই ছবিটাকে তোরা বুঝবি কি যে বাইরের দিকে স্ট্রাকচারটা এখানেতে এরকম ছিল, এখানেতে দেখবি লিকুইডটা নিজে নিজে একটু ওপরের দিকে উঠে পড়েছে। কতটা উঠবে, যাতে করে তোর এই জায়গাতে প্রেসারটা ঠিক P0 এর সাথে সমান হয়ে যায়। এখানে প্রেসার কত আছে, এখানটাতে আছে P0 - 2T/R। তাহলে এইটুকুনি জায়গার মধ্যে এতটা প্রেসার দিতে হবে যাতে করে সেটা 2T/R কে নালিফাই করে দিতে পারে। তাহলে তোরা সেখান থেকে শিখছিস কি 2T/R = আমাদের কত আসতে হবে, HDG। তাহলে সেখান থেকে আমরা বলবো কি কতখানি ওপরেতে উঠবে না, সেটা আসছে কি 2T/R/dg। ওকে, এখানে আর কি, রেডিয়াস অফ মেনিসকাস। তাহলে এখান থেকে আমাদের বলতে পারবো কি 2T, স্মল আর মানে আমরা কত শিখেছি, ক্যাপিটাল R বাই cos θ। তাহলে ক্যাপিটাল R cos θ বাই dg। তাহলে আমরা এখান থেকে বলবো কি যে যদি এরকম পাতলা টিউব ঢোকায় সেখান থেকে আমাদের H কতখানি উঠবে বা ক্যাপিলারি কতটা উপরের দিকে যাবে, সেটা আসছে কত দেখ, 2T cos θ বাই R dg। ওকে, এবারে দেখ cos θ, যদি তোর cos θ হয় কি তোর মানে তোর হয়ে যায় কি দেখ নেগেটিভ। কার ক্ষেত্রে হয়, যদি আমাদের দেখতে পাই দেখ θ is greater than 90 ডিগ্রি, তাহলে সেই সময়তে আমরা দেখব কি H এর ভ্যালুটা নেগেটিভ হয়ে যাবে, অর্থাৎ আমাদের টিউবের মধ্য দিয়ে লিকুইডটা কিছুটা নিচের দিকে নেমে আসবে। সেটা কার ক্ষেত্রে হয়, সেটা ফর এক্সাম্পল হয় যদি আমরা গ্লাসকে ইনসার্ট করি কার মধ্যে না, মার্কারির মধ্যে ইনসার্ট করি। ওকে, আর অন্যান্য সময়তে আমাদের Hটা কি থাকবে, Hটা উপরের দিকে উঠে যাবে। তাহলে এই কনসেপ্টটাকেও কিন্তু তোদেরকে প্রত্যেককে দেখে রেখে দিতে হবে। হলো, তাহলে এইটুকুনি তোদের এই চ্যাপ্টারটার মধ্যে আছে, এটা ছাড়া আর কোনো কিছু সেরকম কথা নেই। আর একটা কথা মাথার মধ্যে রাখবি যে তার মানে যে লিকুইড কিন্তু যে ইনডিফিনিট ওপরেতে উঠে যেতে পারে এরকম নয়। মানে মনে কর লিকুইডটা আমাদের এখান থেকে উঠতে পারে ওপরের দিকে এতখানি অবধি, কিন্তু কন্টেনারটা তার থেকে ছোট আছে, তার মানে যে লিকুইড ওভারফ্লো হয়ে যাবে তা কিন্তু নয়। লিকুইডটা মাথা অবধি যাবে, গিয়ে সে তার মতন নিজেকে অ্যাডজাস্ট করে নেবে। লিকুইড কিন্তু ক্যাপিলারির মধ্য দিয়ে কখনো ওভারফ্লো হওয়া পসিবল নয়। সেটা কার জন্য বলা আছে, সেটা বলে দেওয়া আছে জুরিনস ল অনুযায়ী। সেটা তোদের সিলেবাসে নেই, আমি তাই সেটাকে তোদের প্রতি স্ট্রেস করবো না বা তোদেরকে আমি মাথা ঘামাতে বলবো না। ওকে, তাহলে এটুকুনি জিনিস তোরা মাথায় রাখিস, রেখে তোরা কিন্তু এটাকে এই চ্যাপ্টারটাকে পড়ে নিস। তাহলে এটাই হয়ে গেল কি না, তোদের এই চ্যাপ্টারটা শেষ। যদি আমি সময় পাই তোদের এই চ্যাপ্টারটা সম্বন্ধে আরও কিছু নিউমেরিক্যালস দেখিয়ে দেবো। চল তাহলে, বাই বাই।